হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমাদের টি-20 সিরিজ চলছে, তোমরা জানো সামনে প্রচুর পরীক্ষা আছে। টি-20 সিরিজ আমাদের কি কোন পরীক্ষাগুলোকে লক্ষ্য করে করা হয়েছে? ডব্লিউবিসিএসকে, ফুড এসআই, ক্লার্কশিপ, ডব্লিউবিপি, কেপি, সিপিও, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, আপকামিং যত এক্সামিনেশনস আছে সেই সমস্ত এক্সামগুলোকে যদি ভালো মতন ভাবে প্রিপারেশনটা নিয়ে তারপরে বসতে চাও বা সামনাসামনি হতে চাও সেই পরীক্ষাগুলোর, তাহলে দেখতেই কিন্তু হবে টি-20 সিরিজ। টি-20 সিরিজের আজকে 8 আমরা স্টার্ট করব 141 এই অঙ্ক থেকে, ঠিক আছে? 141 থেকে 160 পর্যন্ত আজকে চলবে। দেখো, এই পার্টিকুলার যে কোশ্চেন্সটা আছে সেটার আনসার তোমার কাছ থেকে চেয়েছে। আচ্ছা, এইটার সমস্যা কি দেখো, এই পার্টের সাথে এটাকে গুণ করে তারপরে এটাকে যোগ করে আবার এই পুরো পার্টের সাথে যদি আমাকে গুণ করতে হয় তাহলে হয়ে গেছে, ডেফিনেটলি ভুল হবে আর প্রচুর টাইম খেয়ে নেবে। তাহলে পদ্ধতি কি? পদ্ধতি খুব সহজ। দেখো তো, একটা জিনিস মনে করতে পারছো কিনা, ধরো 1/1 আছে কিংবা 1/2 আছে, এইটার মিনিং কিন্তু অ্যাকচুয়ালি 1+2/3। আশা করি তোমরা সবাই জানো। যারা একদম নিউ কামার আছো, যারা জানো না, তাদের একটাই রিকোয়েস্ট, টি-20 1 থেকে দেখে আসো বা তার আগে চ্যাপ্টার ওয়াইজটা দেখো, বেটার। ঠিক আছে? 1+2/3 এটার মিনিং কি? এটার মিনিং 1+1/3। স্যার এইটা কেন দেখাচ্ছেন? এইটা এই কারণেই দেখাচ্ছি, এই জিনিসটাই আমরা এখানটাতে কাজে লাগাবো। ঠিক আছে? এটাকে এই গুণটাকে বাইপাস করবার জন্য এখন এইটাকে কাজে লাগাবো। এটা কাজে লাগাবো কিরকম ভাবে দেখো একটুখানি। এটা কি আছে? 999 পূর্ণ 995 এর 999, তার সাথে আর একটা 999 গুণ আছে। এই পার্টটাকে আমরা কি করছি? 999 প্লাস 995 ডিভাইডেড বাই 999 এটা লিখলাম। এখন ব্র্যাকেট দিয়ে 999 গুণ আছে পুরোটার সাথে। ঠিক আছে? এবার খেয়াল করে দেখো, 995 কে যদি আমরা 999 - 4 করে লিখে যদি সেপারেট করি, মানে দেখাচ্ছি তোমাদের, দেখো 999 প্লাস 999 - 4 ডিভাইডেড বাই 999 করি। এবার এটার সাথে 999 যেমন গুণ আছে তেমন থাকলো। এবার এই পার্টটাকে যদি আমরা সেপারেট করি, 999/999, এই পার্টের ভ্যালু কত আসবে? 1। আর এটা 4/999 থাকবে। এই 1 যদি 999 এর সাথে প্লাস করে দিই তাহলে এটা আসবে 1000। বুঝতে পেরেছো? এই যে এই পার্টটা 999/999 এটাকে সেপারেট করা হয়েছে। দেখো এটা অ্যাকচুয়ালি কি হয়েছে? এটা অ্যাকচুয়ালি হয়েছে 999 ডিভাইডেড বাই 999 মাইনাস 4/999। এটাই এই পার্ট এটা কেটে কেটে কত আসবে? 1। এই 1 যখন প্লাস হয়ে যাবে 999 এর সাথে 1000 আসবে, মাইনাস মাইনাস কত? মাইনাস 4/999 ইন্টু 999। এবার যদি গুণ করে দিই 999 এর সাথে 1000 গুণ কিছুই হবে না, শুধু 999 এর সাথে 1 2 3টে জিরো চলে আসবে, মাইনাস এই 999 কাটা, 4 পড়ে থাকবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9,99,000 থেকে যদি 4 মাইনাস করে দিই তাহলে 9,98,996, এটাই হবে আনসার। ঠিক আছে? 9,98,996, দ্যাট ইজ এই যে অপশন বি তোমার হচ্ছে আনসার। বোঝা গেছে? এবারে 142 একটুখানি দেখো। তার আগে নিজেরা করবে একবার, অঙ্কে একবার নিজেরা অ্যাটেম্প্ট করবে, যদি না হয় তবেই আমার সলিউশন দেখবে। ঠিক আছে? একবার দেখো 142 কি বলেছে। 142 বলেছে একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত? খুব সহজ জিনিস। আমরা জানি যেটা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে তোমার ভাজক, যাকে ভাগ করা হয় সেটা তোমার ভাজ্য, আর এইটা তোমার ভাগফল। ঠিক আছে? আর লাস্টে যেটা পড়ে থাকে অবশিষ্ট সেটাকে আমরা জানি কি? ভাগশেষ বলে। এইবারে এখানে কি বলেছে? একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত? আমরা একটা খুব সিম্পল সূত্র জানি, ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ওটাই কাজে লাগাবো। তার আগে আমার দরকার কি? ভাজক, ভাগফল, ভাগশেষ এইগুলোকে বার করে নেওয়া। বার করে নেওয়ার জন্য ওখানে বলে দিয়েছে ভাগফল কত? ভাগফল বলে দিয়েছে 16। এবং এইখানটাতে বলা আছে দেখো, ভাজক ভাগফলের কত গুণ? 25 গুণ। তাহলে ভাজক যদি ভাগফলের 25 গুণ হয় তাহলে 16 র 25 গুণ, 16 র 25 গুণ কত হবে? এটা
25 ইন্টু 10 250 আর 6 25 150, মানে ভাজকের ভ্যালু তোমার হয়ে গেল 400। এবার বলেছে ভাগশেষের 5 গুণ, কে ভাজকটা ভাগশেষের 5 গুণ, তাহলে ভাগশেষটা ভাজকের 5 ভাগ হয়ে যাবে 1/5, এটার সাথে 1/5 করা মানে কত, এটা হচ্ছে তোমার 80। ভাগশেষ তাহলে আমরা 80 পেয়ে গেছি, ভাগফল পেয়ে গেছি 16, ভাজক পেয়ে গেছি 400, তাহলে ভাজ্য বার করতে পারবো না? ভাজ্য ইকুয়ালস টু কি, ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণ ভাগফল, ঠিক আছে, যোগ ভাগশেষ। আমার হাতের লেখায় যেও না, আমি তাড়াহুড়োতে লিখছি, ঠিক আছে। ভাজক গুণ ভাগফল তোমরা জানো, যদি না জানো সূত্রটা লিখে নিও, খুব কাজের সূত্র এবং আসে এটা দিয়ে। তাহলে 400 ইন্টু ভাগফল কত 16 প্লাস ভাগশেষ কত 80, 4 16 64, 6400 প্লাস 80 মানে 6480, দ্যাট ইজ অপশন বি, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 141 142 হয়ে গেল 143। বলেছে দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট এবং 7 মিনিটে পূর্ণ করে, নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময়ে খালি ট্যাঙ্কটি পূরণ হবে? সবার আগে আমার এলসিএম করে ট্যাঙ্কের ক্যাপাসিটি দরকার। 6 মিনিট একটা নল, এটাকে আমরা N1 বলছি, ঠিক আছে, আর একটা N2, N1 N2 বলারই বা কি দরকার আছে, সিম্পলি চলো ফার্স্ট এরটা 6 মিনিট আর 7 মিনিট, 6 মিনিট আর 7 মিনিটে ভরিয়ে দিচ্ছে, 6 আর 7 এর এলসিএম কত 42, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা বলছি কত 42, দিস ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, ঠিক আছে। এবারে 6 মিনিটে 42 ইউনিট ভরে দিচ্ছে, তাহলে 1 মিনিটে কত 7 ইউনিট, দিস ইজ দ্য এফিসিয়েন্সি, এটা এফিসিয়েন্সি তোমরা জানো ভালো মতন ভাবে, ঠিক। আচ্ছা, আর এটা 7 6 42, এটা 6। এবারে কি হয়েছে, নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলো, মানে প্রথমে আসছে 7 মিনিট জল ঢেলে দিচ্ছে, তারপরে আসছে আবার 6 ইউনিট জল ঢালছে, তাহলে প্রথম পাইপটা কি হচ্ছে 7 ইউনিট জল ঢেলে দিচ্ছে কত মিনিটে 1 মিনিটে, বোঝা গেছে। সেকেন্ড পাইপটা 6 ইউনিট জল দিচ্ছে কোন আবার 1 মিনিটে, তাহলে এই যে 7 আর 6 13 ইউনিট জল তোমার ভরে দিচ্ছে কত মিনিটে 1 প্লাস 1 2 মিনিটে, বোঝা গেছে। এবারে আমার দরকার কত 42 ইউনিট জল, কারণ ট্যাঙ্কের ক্যাপাসিটি কি 42 ইউনিট। এখন 42 ইউনিট যাওয়ার জন্য আমি যদি 4 দিয়ে গুণ করি, 4 13 52 এক্সিট করে চলে যাচ্ছে, সুতরাং 3 দিয়ে গুণ করছি, দেখো 3 13 কত 39 ইউনিট, আর এখানে 3 দুগুণে 6 মিনিটে 39 ইউনিট জল ভরে গেল। এখন আর কত দরকার আমার, আর 3 ইউনিট জল দরকার, ঠিক আছে। 3 ইউনিট জল ভরিয়ে দিলেই এখানে ট্যাঙ্ক ভর্তি হয়ে যাবে। এবারে বোঝার চেষ্টা করো একটা জিনিস, এই যেই পাইপটা 7 ইউনিট করে জল ভরাচ্ছে সে আসছে কখন, সে আসছে অড মিনিটগুলোতে, ফার্স্ট মিনিট সেকেন্ড মিনিটে কে আসছে এই 6 ইউনিট করে জল ভরাচ্ছে যে। এবার তাহলে ফার্স্ট সেকেন্ড, এ আবার থার্ডে আসবে, এ আবার ফোর্থে আসবে, এরকম করতে করতে 6th মিনিট, এটা 6th মিনিট কমপ্লিট, 6 মিনিটে কে এসেছিল এই 6 ইউনিট জল ভরাতে এসেছিল, তাহলে 7th মিনিটে আবার কে আসবে, এ আসবে জল ভরাতে, ঠিক আছে। এ কি করছে, এ 7 ইউনিট জল ভরিয়ে দিচ্ছে 1 মিনিটে, এ 7 ইউনিট জল ভরিয়ে দিচ্ছে কত মিনিটে 1 মিনিটে, ঠিক। আমার দরকার কত, আমার দরকার ট্যাঙ্ক ভর্তির জন্য আর 3 ইউনিট, তাহলে এই 3 ইউনিট দেখো 1 ইউনিট জল ভরাতে কত সময় লাগবে 1/7, তাহলে 3 ইউনিট জল ভরাতে কত সময় লাগবে 3/7 এত মিনিট। 6 মিনিট অলরেডি হয়ে গেছে, 6 মিনিটের সাথে আরো যদি 3/7 মিনিট লাগে, তাহলে 6 পূর্ণ 3 এর 7 মিনিট, এতটাই সময় তোমার দরকার টোটাল, দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার, বুঝা গেছে। চলো নেক্সট দেখো, মাঝে মাঝে এটা কি হচ্ছে ভাই, ঠিক। চলো নেক্সট কি বলেছে 144 এ বলেছে 6টি পেন এবং 14টি খাতার মূল্য 162 টাকা। 6টি পেন এবং 14টি খাতার মূল্য, বারবার আমি বলছি অঙ্ক আগে পজ করে নিজে ট্রাই করবে, যদি না হয় তখন আমার সলিউশন দেখবে। 6টি পেন এবং 14টি খাতার মূল্য কত বলেছে 162 টাকা, জাস্ট লিখছি 6টা পেন আর 14টা খাতা, খাতা মানে এখানে কপি, ঠিক আছে, 14টা খাতা, তার মূল্য কত 162 এত টাকা, এটা 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ড কি বলেছে 5টা পেন এবং
একটি খাতার মূল্য সি কপি, সেটার মূল্য কত বলেছে 102 টাকা। এই 2 নম্বর ইকুয়েশন দিলাম। বলেছে একটা পেন এবং একটি খাতার মূল্যের অনুপাত কত। আমরা অপনয়ন করতাম পদ্ধতি মনে আছে, 2x + 3y = 5 দেওয়া আছে ধরো, আর 3x + 5y = ধরো দেওয়া আছে 10, বললো x আর y এর ভ্যালু কত। এই ব্যালেন্স করে করতাম, সেই ব্যালেন্স করাটাই আমরা করব এখানে। এখানে 6টা পেন 5টা পেন, 6টা পেন 14টা খাতা আছে, 5টা পেন 8টা খাতা। আমি পেনকে ব্যালেন্স করছি। পেনকে ব্যালেন্স করবার জন্য এখানে কি করছি, এখানে করছি আমরা ফার্স্টেরটাকে কত গুণ, ফার্স্টেরটাকে 1 নম্বরটাকে আমরা করছি 5 দিয়ে গুণ, ঠিক আছে। আর এইটাকে করছি আমরা 6 দিয়ে গুণ। 6 দিয়ে যদি গুণ করে দিই, এটাকে যদি 5 দিয়ে গুণ করে দিই 1 নম্বরকে, তাহলে এখানে কত আসছে 30p, 30 খানা পেন প্লাস 5 14 70, 70 খানা কপি ইকুয়ালস টু 500, 5 6 30, 530, আর সরি 530 কেন, 5 6 5 16 80, 800, 5 2 10, 810, 810 টাকা সেকেন্ড। 30p প্লাস 6 8 48, 48c ইকুয়ালস টু কত, 6 2 12, 600, 612, ঠিক আছে। এবারে যদি বিয়োগ করে দিই মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এইটা এটা কাটা, 48, 70 থেকে 48 2 50, 22c ইকুয়ালস টু কত 612, 610 থেকে 810 200, আর এখানে 2 বেশি নিয়েছিলাম, তাহলে 200 থেকে 2 বাদ দিলে 198, বোঝা গেছে, এটা সি আছে। এবারে তাহলে একটার দাম কত, 9 2 18, 8 হাতে থেকে 1, 9 যাচ্ছে 9, ঠিক আছে, 9 22 198, ঠিকঠাক করছি তো, 9 2 18, 8 হাতে থেকে 1, 9 2 18 1 19, হ্যাঁ। তাহলে একটা কপির দাম কত, 9 টাকা, বোঝা গেছে, একটা কপির দাম 9 টাকা। 1 নম্বর কিংবা 2 নম্বর থেকে তুমি সলভ করে পেয়ে যাবে। দেখো 2 নম্বরে, দেখো 2 নম্বরে যদি একটা কপির দাম 9 টাকা হয়, তাহলে 8টা কপির দাম কত, 8 × 9 মানে 72 টাকা। 72 যদি ওপারে চলে যায় তাহলে কত থাকছে 70, মানে 5 খানা পেনের দাম 70 টাকা, একটা পেনের দাম তাহলে কত হলো, মানে 70 নয় 30 টাকা। 5টা পেনের দাম 30 টাকা, 70 মাইনাস চলে যাচ্ছে, 72 মাইনাস চলে যাচ্ছে, 30 পড়ে থাকছে। 5টা পেনের দাম 30, একটা পেনের দাম তাহলে কত টাকা, 6 টাকা। এবারে খেয়াল করবে এখানে আগে কি বলেছে, এখানে বলেছে একটা পেন এবং একটি খাতার মূল্যের অনুপাত। তাহলে পেন আগে 6:9, অর্থাৎ 3 2 6, 3 3 9, 2:3, দ্যাট ইজ অপশন বি ইয়োর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলেছে, 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা 45 মিনিট পর বাজে। তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে। সিম্পল এলসিএম অঙ্ক। স্যার কেমন করে বুঝবো, দেখো এক একটা ঘন্টা আলাদা আলাদা সময়ে, এই 30 মিনিটে বাজছে 30 মিনিট পর পর, এই 1 ঘন্টা পর পর বাজছে, এই 1.5 ঘন্টা, এই 1 ঘন্টা 45 মিনিট। তাহলে কমন জায়গায় যদি যেতে হয় তাহলে কমন মাল্টিপলের দরকার। এবার বলেছে দুপুর 12টার পর প্রথমবার কখন বাজবে, ঠিক আছে। তাহলে দুপুর 12টার পর আবার কখন বাজবে, মানে প্রথমবারেরই কথা হচ্ছে, মানে লিস্ট ভ্যালু দরকার আমার, কমন মাল্টিপল দরকার, কারণ এই 4টে ঘন্টাকে একসাথে বাজতে হবে। এবার আমি 12টার পরে নেক্সটটাই চাইছি, তাই লিস্ট দরকার, এলসিএম দরকার। এখন এলসিএম করব কিসের, একটা প্রথম ঘন্টা 30 মিনিট অন্তর বাজছে, দ্বিতীয়টা 1 ঘন্টা মানে 60 মিনিট অন্তর বাজছে, সবগুলোকে মিনিট করেছি, ঠিক আছে। থার্ড যেটা আছে সেটা 1.5 ঘন্টা মানে 90 মিনিট পর বাজছে, আর চতুর্থ যেটা আছে সেটা 1 ঘন্টা 45 মিনিট মানে 105 মিনিট। এখন এইগুলোর আমার দরকার এলসিএম। এইগুলো যদি আমাকে এলসিএম করতে হয়, এলসিএম করার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে 30 60 90 আর 105কে ম্যাক্সিমাম কত সংখ্যার গুণফল হিসেবে করা যায় সেটাই করছি। সেটা কি, 15 × 2, 60 মানে 15 × 4, 90 মানে 15 × 6, 105 মানে 15 × 7। তাহলে সবার মধ্যে 15 কমন আছে, 15কে সবার আগে সরাও, তাহলে এলসিএম আমরা বার করছি, সবার আগে তো 15 এখানে চলে আসলো। 2 4 6 এর এলসিএম 12, তবু যদি অসুবিধা হয় একবার বুঝে নাও, 2 মানে 2, 4কে আমরা আবার সিম্পলি লিখছি 2 × 2, ঠিক আছে, 6কে আবার সিম্পলি লিখছি 3 × 2, বোঝা গেছে। 7 যেমন আছে তেমনই থাকলো। তাহলে এই যে 2, এই যে 2, এই যে 2, এই 2 এর জন্য 2 চলে আসলো, 4 চলে গেছে, ঠিক আছে। 2 আর 3 পড়ে আছে, এই যে 2 3 নিয়ে নিলাম, এই 2 এই 3 চলে আসলো, আর 7 ছিল এইখান থেকে 7ও নিয়ে চলে আসলাম। তাহলে দেখো 15 2 30, 30 2 60, 60 3 60 কত 180, 180 × 7, 7 18,
সাত 18 হয় 216 নাকি? 7 10 70, 7 8 56, না 100, 1260, 126, কেন 216 বলছি, ঠিক আছে 126, 1260 তাহলে মিনিট, 1260 মিনিটকে যদি আমি এখন ঘন্টায় কনভার্ট করি তাহলে ডিভাইডেড বাই 60 হবে। এত আবার 0 0 গেল, 6 দুগুণে 12, 6 একে 6, অর্থাৎ কি দাঁড়ালো 21 ঘন্টা। 21 ঘন্টা বাদে আবার বাজবে 21 ঘন্টা। এখন দেখো 12টা আছে, দুপুর 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টা। 21 ঘন্টা মানে 3 ঘন্টা আগে চলে আসবো, মানে 3 ঘন্টা আগে মানে কি সকাল 9টার সময় বাজবে। যে অপশন ডি তোমার আনসার, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট দেখো, দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5 হলে সংখ্যা দুটির গুণফল কত? আচ্ছা, 3:5 যদি সংখ্যা দুটো হয় তাহলে একটা সংখ্যা 3x হলে আরেকটা সংখ্যা 5x। সহজ হিসাব বোঝার চেষ্টা করো, একটা সংখ্যা 3x হলে আরেকটা সংখ্যা কত? 5x। একটা 3x হলে আরেকটা 5x, এদের গসাগু বা HCF কত আসবে? এদের HCF হচ্ছে x, আর এই x এর ভ্যালু দেওয়া আছে 12। x এর ভ্যালু যদি 12 হয় তাহলে একটা সংখ্যা কত? 3 × 12 36, আর একটা কত 5 × 12 5 12 60। এবার এই সংখ্যা দুটোর গুণফল কত? তাহলে 36 আর 60, 36 আর 60 এর গুণফল কত? 36 × 60, এই যে 0 3 6 18 180 6 6 36 216 2160, এইটা তোমার আনসার, দ্যাট ইজ অপশন ডি। বোঝা গেছে, একদম সহজ। এর আগেও T20 সিরিজে এরকম অঙ্ক ছিল, ঠিক আছে। নেক্সট দেখো, বলিতে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। তিনটি সংখ্যার গড় 44 হলে বড় সংখ্যাটি কত? আচ্ছা, তিনটে সংখ্যা বলে দিয়েছে, তিনটে সংখ্যার মধ্যে দ্বিতীয়টার জন্য স্টেটমেন্ট কি দেওয়া আছে? দ্বিতীয়টাই প্রথমটার দ্বিগুণ এবং তৃতীয়টার 3 গুণ। তাহলে সংখ্যা টোটাল কটা আছে? সংখ্যা আছে তোমার এখানে 3টে। আমি এইগুলোকে n1 n2 আর n3 ভাবছি, ঠিক আছে। এর মধ্যে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যা তো আমি জানি না ভাই। প্রথম সংখ্যা যদি x হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত? 2x। এবং এই দ্বিতীয় সংখ্যা সম্পর্কে স্টেটমেন্ট কি দেওয়া আছে? দ্বিতীয়টা তৃতীয়টার আবার 3 গুণ, মানে তৃতীয়টা যাই হবে তার 3 গুণ এইটা দ্বিতীয়টা। অর্থাৎ আমি এইটা বলতে পারি না যে তৃতীয়টা ভাই দ্বিতীয়টার 3 ভাগ, মানে এটা 2x/3। ক্লিয়ার হয়েছে? এই এতটাই বলা আছে। এবার তিনটে সংখ্যার গড় যদি 44 হয় তাহলে তিনটে সংখ্যার যোগফল কত হবে? 3 × 44। 3 × 44 যদি করি 3 4 12 আর 3 4 12 132 132। এই তিনটে সংখ্যার যোগফল দেখো তো বোঝা গেছে কিনা ভাই? তিনটে সংখ্যার গড় বলেছে 44, তাহলে তিনটে সংখ্যার যোগফল 44 × 3 হবে। 3 40 100 করি, 3 4 12 মানে 132। এবারে এলসিএম যদি একবারে করি, এখানে 3x আসবে, এখানে 3 দুগুণে 6x আসবে, আর এখানে 2 আছে, 6 3 9 9 2 11, 11x ইকুয়ালস টু তাহলে কত? 132 × 3। আমি একটুখানি স্টেপ জাম্প করছি, তোমাদের অসুবিধা হলে তোমরা ক্যালকুলেশনটা করবে। অবভিয়াসলি কিছুই না, এখানে এলসিএম আছে, এলসিএমটা একবারে করেছি, আর একবারে করা স্টার্ট করো এবারে। আর কত লিখে লিখে করবে ক্যালকুলেশন, ঠিক আছে। যারা অলরেডি করছো ভাই, তাগড়া প্রিপারেশন চলছে তোমার, ঠিক আছে। ঠিকঠাক মতন ইমপ্লিমেন্ট করা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো। 11 দিয়ে যদি 132 কাটি, 11 একে 11, 11 দুগুণে 22, 11 12 132 হয়, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু কত? 3 12 36। কি জানতে চাইছে? বলেছে বড় সংখ্যাটি কত। তাহলে বড় সংখ্যা কত? 2x। 2x মানে 36 × 2 মানে 72, অর্থাৎ তোমার আনসার হচ্ছে অপশন বি। বুঝতে পেরেছো? নেক্সট 148 কি বলেছে দেখো, বলেছে 4 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 2:3 এবং 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:7। তাদের বর্তমান বয়স কত? সোজা অঙ্ক। এ আর বি আছে, এ আর বি এর 4 বছর আগে মানে 4 years ago, ঠিক আছে। রেশিও কি ছিল? রেশিও ছিল 2:3। আর 4 বছর বাদে, আফটার 4 years, 4 বছর বাদে বয়স কত হবে বলেছে? 4 বছর বাদে বয়স হবে 5:7। আগেও সিম্পল কনসেপশন ছিল এতটুকু ভাই, 4 বছর আগে 4 বছর পরে টোটাল গ্যাপিং কত চলছে? 8 বছরের গ্যাপিং চলছে। 8 বছরে এর বয়সও 8 বছর বাড়বে, বি এরও বয়স 8 বছর বাড়বে। এরকম তো নয় যে এর বয়স 8 বছর বাড়বে, বি এর 16 বছর বেড়ে যাবে, বা বি এর 4 বছর বাড়বে। সময় দুজনের তো সেমই বাড়বে,
8 বছর করে বাড়বে, তাহলে আমাকে এখানে দেখতে হবে যে দুজনের মধ্যে গ্যাপিংটা সমান আছে কিনা। 2 থেকে 5 সমান সমান বেড়েছে কিনা। 2 থেকে 5 3 ইউনিট বেড়েছে, 2 থেকে 5 3 ইউনিট বেড়েছে, 3 থেকে 7 এখানে 4 ইউনিট বেড়েছে। ঠিক আছে, তাহলে গ্যাপিং সমান নেই। গ্যাপিং যেহেতু সমান নেই, তাহলে গ্যাপিং গুলোকে এখন আমাকে সমান বানাতে হবে। গ্যাপিং সমান বানানোর জন্য কি করব? ব্যালেন্স করব। কিভাবে ব্যালেন্স করতে হয় তোমরা জানো ভালো মতন করে। ওপরের যে ডিফারেন্স আছে সেইটা নিয়ে নিচে গুণ, নিচের ডিফারেন্স নিয়ে ওপরে গুণ। ওপরে 2 আর 3 এর ডিফারেন্স 1, নিচে গুণ করাও যা না গুণ করাও তাই। নিচে 5 আর 7 এর ডিফারেন্স কত আছে? 2, তাহলে 2 দিয়ে ওপরে আমরা গুণ করে দেবো। 2 দিয়ে যদি ওপরে গুণ করি, তাহলে আমি একবারে করে দিচ্ছি, তোমরা লিখে লিখে করবে। 2 দিয়ে যদি ওপরে গুণ করি তাহলে কত আসবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6। ঠিক আছে, 2 দুগুণে 4 আর এইখানটাতে 3 দুগুণে 6, এইটা আসবে। তাহলে দেখো 4 থেকে 5 1 ইউনিট বেড়েছে, 6 থেকে 7 1 ইউনিট বেড়েছে। আর এই 4 বছর আগে 4 বছর পরে এইখানটাতে গ্যাপিং কত? এখানে গ্যাপিং হচ্ছে 8 ইয়ার্সের, 8 বছরের। আশা করি বোঝা গেছে, একদম সহজ হিসাব। 4 বছর আগে 4 বছর পরে এখানে গ্যাপিং হচ্ছে 8 বছরের। আর এখানে 4 থেকে 5 কত ইউনিট বেড়েছে? 1 ইউনিট। 6 থেকে 7 কত ইউনিট বেড়েছে? 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালুই তোমাকে বলে দিয়েছে 8 বছর। জানতে চাইছে এ এবং বি এর বর্তমান বয়স কত। দেখো এখানে যদি আমি বসাই তাহলে এর 5 ইন্টু 8, 5 8 কত বেরোবে? 40। 40 বছর। এটা কবে বয়স হবে? 4 বছর বাদে। তাহলে প্রেজেন্ট এজ কত? প্রেজেন্ট এজ হচ্ছে তোমার 40 থেকে 4 বাদ, দ্যাট ইজ 36। একইভাবে বি এর 7 ইন্টু 8 56 বেরোবে। 56 থেকে 4 মাইনাস করব, কত বেরোবে? 52 ইয়ার্স, অর্থাৎ 36, 36 বছর আর 52 বছর। এই হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, এই যে অপশন ডি। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে ক্ষুদ্রতম কোনটি? 8 এর 15, 14 33, দেন তারপরে তোমার আছে এইটা 7 এর 13, তারপরে আছে 11 এর 13। ঠিক, এগুলোর মধ্যে ক্ষুদ্রতম বহু পদ্ধতি আছে। সব থেকে বেস্ট পদ্ধতি যেটা আমার মনে হয় সেটা হচ্ছে দুটোকে কম্পেয়ার করা। যে কোনো দুটোকে আমি কম্পেয়ার করব, ক্ষুদ্রতম দেখব, সেটাকে আবার পরের জনের সাথে কম্পেয়ার করব। একটু খেয়াল করে দেখো, 33 ইন্টু 8 মানে এই দুটোকে যদি কম্প্যারিজন করি, 33 ইন্টু 8, 3 8 24, আরো সামথিং কিছু আসবে। 3 8 24, 240 তো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো? নিচেরটাকে 33 কে গুণ করে উপরে নিয়ে যাচ্ছি। 33 ইন্টু 8 240 প্লাস 24 আসবে। 24 আমি নিচ্ছি না, 240 প্লাস সামথিং কিছু একটা। ঠিক আছে, আচ্ছা আর এই পার্টটা কত? 14 ইন্টু 15 যদি আমি নিয়ে দিই, 14 ইন্টু 15, তাহলে 15 10 কত? 150, 4 15 60, 210। তেরিকা, আরে ভাই 210, বুঝতে পারছো? তাহলে ছোটকে ছোট হচ্ছে 210, অর্থাৎ এই যে 14/33 এটা ছোট, অর্থাৎ এইটা তো ছোট নয়, এটা গেল। 14 ইন্টু 33 সাথে আমি এখন কাকে কম্পেয়ার করব? আমি এখন কম্পেয়ার করব এইটাকে, 7 এর 13। ঠিক আছে, তাহলে দেখো আবার এটাকে গুণ করে যদি উপরে নিয়ে চলে যাই, 7 ইন্টু 33 এখানে কত আসবে? 210। এই পার্টটা 210 প্লাস সামথিং কিছু একটা আছে। 14 ইন্টু 13, 14 10 140, 3 14 42, মানে 182, তার বেশি আসছে না। অর্থাৎ 7 এর 13 ছোট নয়, 14 এর 13 ছোট চলছে। এবার 14 এর 13 সাথে 11 এর 13, আমি এখনই 13 ইন্টু 14 করে কত পেলাম? 182 পাবো। এখানেও 182 পাবো, বুঝতে পারছো তো? এ দেখো 14 ইন্টু 13 কে যদি আমি গুণ করে দেখি এইটাতে, এখানে বাঁদিকে আমার কত আসবে? 182। 13 ইন্টু 33 ইন্টু 11 যদি করি, তাহলে 10 ইন্টু 33 করলেই তো 330 এখান থেকে চলেই আসছে, আরো সামথিং আসবে। মানে 11 13 বড় নয়, মানে ছোট নয়, ছোট চলছে তোমার 14/33। দ্যাট ইজ অপশন এ আনসার। বোঝা গেছে? যদি বুঝতে না পারো পজ করে রিভাইন্ড করে দেখো, বুঝতে পেরে যাবে। একদম সহজ জিনিস, আর এরকম অঙ্ক আমাদের হয়েছে আগে। ঠিক আছে, 150 দেখো, বলে যে কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7। সঠিক উত্তরটি কত? সঠিক উত্তর 3.3। কাউন্ট করে স্যার? ভাই সহজ হিসাব। পকেটে আমার 100 টাকা ছিল, আমাকে ভাগ করতে বলা হয়েছিল, আমি গুণ করে দিয়েছি ভুল করে। ঠিক আছে, তাহলে পকেটে 100 টাকা ছিল, সেটাকে যদি আমি গুণ করে দিই,
বা সহজ করে 300 টাকা ধরো, 300 টাকা ছিল, সেটাকে আমার 3 ভাগ করতে বলেছিল, আমি 3 গুণ করে দিয়েছি। তাহলে 300 টাকাকে 3 গুণ করে আমি বানিয়েছি কত, 900 টাকা। তাহলে সবার আগে 900 টাকা থেকে তো আগের পজিশনে ফিরিয়ে নিয়ে আসো, 900 থেকে আগের পজিশনে ফিরিয়ে নিয়ে আসার জন্যই আমাকে আগে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসবে কত, 300 টাকা। এবার বলেছে সঠিক উত্তর কত, তো সঠিক কাজটা করার কি ছিল, সঠিক কাজটা করার ছিল ভাগ করা। তাহলে 300 কে যদি ফার্দার 3 দিয়ে ভাগ করি আসবে কত, 100। এটারই গল্প। 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, সে ভুল করে 3 দিয়ে গুণ করলো, গুণফল পেয়েছে 29.7, কিছু একটা নাম্বার ছিল সেটাকে ভুল করে গুণ করা হয়েছে। তাহলে আগে ভাগ করে তাকে দেখি আমি 29.7 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আসবে 9.9, এটা অ্যাকচুয়াল নাম্বার ছিল, একেই ভাগ করতে বলেছিল তোমার 3 দিয়ে। এবার জানতে চাইছো সঠিক উত্তর কত, 3 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আসবে কত, 3.3, দ্যাট ইজ অপশন এ আনসার। বুঝা গেছে, একদম সহজ। নেক্সট দেখো 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাতি বার করতে বলেছে। আচ্ছা, 0.32 আর 0.02 এর মধ্য সমানুপাতি মানে এর মধ্যেখানে এমন একটা নাম্বার আছে x, যে কিনা 0.32 x এর সাথে যা রেশিও তৈরি করবে, x 0.02 এর সাথে তাই রেশিও তৈরি করবে। এটাকে যদি আমি ওদের ভাষা অনুযায়ী আমি লিখি, দ্যাট ইজ 0.32 মানে রেশিও x সমানুপাতি x রেশিও 0.02। ঠিক আছে, এটাই। তুমি চাইলে, আমি জাস্ট বোঝার জন্য জিনিসটা বললাম, যদি মাথার মধ্যে এটা থাকে যে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি মধ্য সমানুপাতি মানে, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে, 0.32 ইন্টু 0.02। মাথায় যদি থাকে ভালো, যদি মাথায় না থাকে তোমরা এটার জিনিস জানো, 0.32 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু এক্স বাই 0.02, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0.32 ইন্টু 0.02 মানে এইটা আসবে। তাহলে x স্কয়ার এর ভ্যালু এটা, x এর ভ্যালু তাহলে কত আসবে, রুট ওভার অফ 0.32 ইনটু 0.02। বুঝা গেছে? এইবারে রুট ওভার তো আসলো, পয়েন্ট গুলোকে আমি এখন সরাবো, পয়েন্ট সরিয়ে দিয়ে 0.32 থেকে পয়েন্ট সরালাম, নিচে চলে আসবে কত, 100, পয়েন্টের পরে 2 ঘর ছিল, এখানেও পয়েন্টের পরে 2 ঘর ছিল, তাহলে এখানেও আসবে তোমার 100। এবার দেখো এই 100 এর স্কোয়ার রুট বাইরে যদি আসে তাহলে তলায় তো তোমার 100ই থাকবে, তলায় কত থাকবে, তলায় থাকবে তোমার 100, আর ওপরে 32 কে আমি সিম্পলি কি করছি, 32 কে ভাঙছি 16 ইন্টু 2, আর এখানে 2 যেমন ছিল তেমনই রাখলাম। এই 2 আর 2 এর জন্য রুটের বাইরে চলে আসবে তোমার 2, আর 16 এর জন্য আসবে 4। এটা কার ভ্যালু, x এর ভ্যালু। 4 দুগুণে 8, 8 ডিভাইডেড বাই 100 মানে 0.08, পয়েন্টের পরে 2 ঘর, 0.08, দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার 152 দেখো, বলেছে এ 2 এর 5 অংশ জমি 6 দিনে, বি 1 এর 3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে, তারা একত্রে 4 এর 5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে। টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে তোমরা জানো ভালো মতন করে, আমরা চ্যাপ্টার ওয়াইজও করেছি, একটাই ফান্ডা, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক, আর যারা কাজ করছে তাদের এফিসিয়েন্সি ফাইন্ড আউট করা, এতটুকু আমাদের টার্গেট থাকে। এখন আমাকে টোটাল ওয়ার্ক ধরতে হবে, যেহেতু এখানে 2 এর 5 অংশ আছে, 1 এর 3 অংশ আছে, 4 এর 5 অংশ আছে, অনেকে কি করে পুরো কাজটাকে 1 অংশ ধরে নেয়। আমরা শুরু থেকেই 1 অংশ ধরে নিয়ে কাজ করি না, জেনারেলি অ্যাভয়েড করি। কি করি, রাদার এই যে 5, তলায় 5 আছে, ওখানে 3 আছে, এখানে 5 আছে, এই 5, 3 আর এই 5 কে দেখে, এদের মুখ দেখে আমরা কি ধরি, এলসিএম। মনে আছে? মনে পড়ে কি সেদিনের কথা? হ্যাঁ, আচ্ছা, তাহলে 5, 3 আর 5 এর এলসিএম আমি ধরবো, মোট জমি কত ধরছি, মোট জমি এদের এলসিএম ধরছি, তাহলে 5, 3 আর 5 এর এলসিএম কত, 15। এর মধ্যে এ কি করছে, এ 2 এর 5 অংশ কাজ করে দিচ্ছে, জমি চাষ করে দিচ্ছে কত দিনে, 6 দিনে। ঠিক আছে, 2 এর 5 মানে কত, 5, 3, 5 15, 3 দুগুণে 6, মানে 6 খানা জমি, 6 ইউনিট জমি, 6 ইউনিট জমি চাষ করে দিচ্ছে কত দিনে, 6 দিনে। ঠিক, তাহলে একদিনে কতটা করবে, একদিনে করবে 1 ইউনিট। এই একদিনে যতটা কাজ করে সেটাই তো এর এফিসিয়েন্সি। এটা কার এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি। বোঝা গেছে? ক্লিয়ার? এইবারে বি এর খবর নাও একটুখানি। বি বলেছে কি 1 এর 3 অংশ জমি চাষ করে দিতে পারে, কত দিনে চষে দিতে পারে, 10 দিনে। ঠিক, তাহলে 1 এর 3 মানে কত, 1 এর 3 মানে হচ্ছে তোমার 3, 5, 15, 5 ইউনিট।
ঠিক আছে, তাহলে 10 দিনে বি কি করে দিচ্ছে, 5 ইউনিট জমি চাষ করে দিচ্ছে। তাহলে একদিনে কতটা করবে, 5/10 মানে হাফ ইউনিট। এটা কার এফিসিয়েন্সি, এটা বি এর এফিসিয়েন্সি। কাজ কতটা করতে হবে, কাজ করতে তো হবে স্যার 4-এর কতটা, 4-এর 5 অংশ। 4-এর 5 অংশ মানে কত, 15, 4-এর 5, 5 3 5 15, 3 4 12 ইউনিট। ভাই 12 ইউনিট টোটাল জমি চাষ করতে হবে। কে কাজ করতে আসবে, এ আর বি। এ একদিনে কতটা করে, 1 ইউনিট। বি কতটা করে, হাফ ইউনিট। তাহলে 1 + হাফ মানে কত, 3/2। ঠিক আছে, 3/2 মানে কি, 2 উপরে চলে যাবে, 3 নিচে থাকবে, 3 4 12, 4 2 8, 8 দিন সময় লাগবে। এটাই হচ্ছে নাম্বার অফ ডেজ, দিন সংখ্যা এটা। 8 দিন সময় লাগবে, দ্যাট ইজ অপশন বি। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। সরি সি সি, হ্যাঁ বলছি, দাগ দিচ্ছি সি তে আর বলে যাচ্ছি বি। ঠিক আছে, চলো। বলেছে 153 তে 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3। কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক এবং তামার অনুপাত হবে 3:5? আচ্ছা, খুব সহজ অঙ্ক। মিক্সচারের অঙ্ক বলতে পারো, রেশিওর অঙ্ক বলতে পারো, একই গল্প, কোনো আলাদা গল্প নয়। 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক এবং তামার অনুপাত 5:3 দেওয়া আছে। তাহলে জিঙ্ক আর এই যে হচ্ছে তোমার কপার রেশিও কত দেওয়া আছে, 5:3। এই যে যেটা এই সংকর ধাতুটা, সেটার পরিমাণ এখানে বলে দিয়েছে 200 গ্রাম। খুব ভালো কথা। এবারে বলেছে কত গ্রাম তামা মেশাবে যাতে করে নতুন মিশ্রণে জিঙ্ক এবং তামার অনুপাত হবে 3:5। মেশানো কি হচ্ছে, তামা মেশানো হচ্ছে, তামা। ঠিক আছে ভাই, তামা কপার যদি মেশাও, জিঙ্ক নিয়ে তো কোনো ছেড়খানি হয়নি তোমার। জিঙ্কের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কি, মেশাচ্ছি কি, মেশাচ্ছি তামা, কপার মেশাচ্ছে। ঠিক আছে, তাহলে জিঙ্ক নিয়ে যদি কোনো ছেড়খানি না হয়ে থাকে, তাহলে জিঙ্ককে তো কনস্ট্যান্ট বানাতে হবে ভাই। জিঙ্ক আগেও যা ছিল এখনো তাই আছে। তাহলে জিঙ্ককে কনস্ট্যান্ট আগে বানানোর জন্য আমি কি করছি, 5 আর 3-এর এলসিএম কত, 15। তাহলে 15 বানানোর জন্য একে গুণ করব 3 দিয়ে, 15 বানানোর জন্য একে গুণ করব 5 দিয়ে। ক্লিয়ার এইটুকু? ঠিক আছে, তাহলে এবারে রেশিও কি দাঁড়াচ্ছে, জিঙ্ক ইস টু কপারের রেশিও দাঁড়াচ্ছে 3 5 15, 3 3 9, 5 3 15, 5 5 25। এই দেখো কপার 9 ইউনিট ছিল, 25 ইউনিট মানে 16 ইউনিট বেড়েছে। এবারে এখানে কি বলেছে, 200 গ্রাম সংকর ধাতু, এই যে 15:9 যেটা জিঙ্ক আর কপার, টোটাল কত, 24 ইউনিট। এই 24 ইউনিটের ভ্যালু ওরা বলে দিয়েছে 200 গ্রাম। কি বলেছে, কতটা তামা মেশাতে হবে, তামা মিশেছে কত, 16 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু 200 ডিভাইডেড বাই 24। একবারে যদি আমি 16 ইউনিট বার করতে চাই, তাহলে 16 ইউনিটের ভ্যালু জাস্ট এটার সাথে একটা 16 গুণ হবে। 8 2 16, 3 8 24, 400 ডিভাইডেড বাই 3 মানে 133। তো আমি দেখতেই পাচ্ছি, আর 1-এর 3, 133 পূর্ণ 1-এর 3 মানে অপশন ডি হচ্ছে তোমার আনসার। ক্লিয়ার? একদম সহজ অঙ্ক ছিল। নেক্সট 154 দেখো, 154 কি বলেছে, রবি এবং অজয় একই সময়ে এ স্থান থেকে 60 কিলোমিটার দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রবির গতিবেগ অজয়ের থেকে 4 কিলোমিটার প্রতি ঘন্টা কম। তাহলে এটা আমি আগে লিখি, অজয় মাইনাস রবি, ঠিক আছে, সেটার ভ্যালু কত বলা আছে, 4 কিলোমিটার প্রতি আওয়ার, এটা কম। এই 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এবারে কি বলেছে, অজয়ের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 12 কিলোমিটার দূরে রবির সাথে দেখা হলো, রবির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। খুব খুব সুন্দর অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক ভাই। ইমাজিনেশন তোমার এখানে প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। টাইম এন্ড ডিস্টেন্সের সূত্র কি স্যার, সূত্র বলেন আগে। সূত্র তো ভাই একটাই, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই এতটুকু সূত্রের উপরেই গল্প হবে সব। সব এই জায়গাটা খিচুড়ি হয়ে গেল ভাই। একটুখানি দেখি কি গল্প চলছে, আর হবে না, আর মুছবে না। তাহলে ডিস্টেন্স ওপরে জায়গা আছে, হ্যাঁ ওপরে জায়গা আছে। ডিস্টেন্স ইকুয়াল টু কি জানি আমরা, স্পিড ইনটু টাইম। এই এতটুকু সূত্রের উপরেই গল্প চলছে স্যার সব। ঠিক আছে, এইবারে দেখো, এবারে কি বলেছে আগে গল্প বোঝো। এ পয়েন্ট আছে এখানে, এখানে বি পয়েন্ট আছে। এ পয়েন্ট আর এই বি পয়েন্টের মধ্যে দূরত্ব যেটা আছে, এই পয়েন্টের যেটা দূরত্ব আছে, সেই দূরত্বটা হচ্ছে 60 কিলোমিটার। ঠিক আছে, এ ভাই তোমার এখান থেকে উড়তে উড়তে গেল বি পয়েন্ট পর্যন্ত, এরম করে উড়তে উড়তে বি পয়েন্ট পর্যন্ত গেল। কতটা কভার করে নিল, 60 কিলোমিটার কভার করে নিল।
এইখান থেকে পই করে এরকম করে ফেরত আসলো বি, এই 12 কিলোমিটার, বি থেকে 12 কিলোমিটার, ভালো মতন করে পড়ো এখানটা। অজয়ের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 12 কিলোমিটার দূরে, এই যে বি থেকে 12 কিলোমিটার দূরে এই পয়েন্টে এসে কার সাথে দেখা হচ্ছে? রবির সাথে দেখা হচ্ছে ভাই। ঠিক আছে, সূর্য দেবতা, হ্যাঁ, রবির সাথে দেখা হচ্ছে। তাহলে এ টোটাল কত কিলোমিটার এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত কভার করলো? স্যার এখান থেকে অজয় তো টোটাল 72 কিলোমিটার, মানে অজয় কতটা কভার করেছে? 72 কিলোমিটার। ঠিক। স্যার রবি কতটা করলো? রবি তো ভাই এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত গেছে। রবি এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত যেতেই তো অজয় ফিরে এসে অজয়ের সাথে দেখা হয়ে গেছে এই পয়েন্টে। বুঝতে পারছো কার সাথে দেখা হচ্ছে? রবির দেখা হচ্ছে অজয়ের সাথে, বা অজয়ের দেখা হচ্ছে রবির সাথে, গল্প একই। তাহলে এইটুকুটা স্যার কত? এইটুকুটা হচ্ছে, তোমরাই বলো ভাই, এখান থেকে 12 কিলোমিটার দূরে যদি দেখা হয় তাহলে এইটুকুটা 48 কিলোমিটার। তাহলে অজয় গেল 72 কিলোমিটার, রবি কত গেল? রবি গেল স্যার 48 কিলোমিটার। এগুলো কি গল্প চলছে? এগুলো ডিস্টেন্সের গল্প, এগুলো ডিস্টেন্সের গল্প। ঠিক আছে, আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইনটু টাইম। খুব ভালো মতন করে টাইম নিয়ে একটুখানি ভেবে বলো তো যে এখানে ডিস্টেন্স, স্পিড আর টাইমের মধ্যে কনস্ট্যান্ট কে? ভিডিওটা পজ করো 1 মিনিটের জন্য, একটু ঠান্ডা মাথায় ভাবো যে ডিস্টেন্স, স্পিড আর টাইমের মধ্যে এখানে কনস্ট্যান্ট কে? এইটুকুটা বার করতে পারলেই অঙ্ক শেষ। ঠিক আছে, আমি তো ভাই থামবো না। ঠিক আছে, তোমরা পজ করে দেখে নিও, ভেবে নিও, খেয়াল করে দেখো। ডিস্টেন্স এখানে সমান নয়। রবি যাচ্ছে 48 কিলোমিটার, অজয় যাচ্ছে কত? 72। ঠিক আছে, এখানে একটু লেখাটা আমার হয়ে গেছে গড়বড়। ঠিক আছে, এই জায়গাটা লেখাটা আমি ঠিক করি একটুখানি। দেখো এখানে ডিস্টেন্সের গল্প চলছে, এইটা আছে অজয়, এইটা আছে রবি। অজয় গেছে 72 কিলোমিটার, রবি গেছে কত? 48 কিলোমিটার। ঠিক আছে, এবার ঠিক আছে, এবারে দেখো ভাই, অজয় 72 গেছে, রবি গেছে 48, ডিস্টেন্স তো কনস্ট্যান্ট নয় কোনোভাবেই। স্পিড এখানে বলেই দিয়েছে যে রবির স্পিড অজয়ের থেকে 4 কিলোমিটার/আওয়ার কম, সুতরাং স্পিডও কনস্ট্যান্ট নয়। তাহলে কনস্ট্যান্ট কি? স্যার কনস্ট্যান্ট হচ্ছে টাইম। বোঝা গেছে কিরকম ভাবে? যত সময়ে অজয় এই 60 কিলোমিটার কভার করে 12 কিলোমিটার রিটার্ন আসছে, ঠিক তত সময়ই তো রবি এখানে 48 কিলোমিটার কভার করে গেছে। স্যার টাইম কনস্ট্যান্ট। হ্যাঁ টাইম কনস্ট্যান্ট। টাইম যদি কনস্ট্যান্ট হয় তাহলে খেয়াল করে দেখো তো, এইখান থেকে টাইম হয়ে গেল তোমার ফ্রিজ, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড হয়ে গেল না? মানে ডিস্টেন্সের যেটা রেশিও সেটাই তো স্পিডের রেশিও। ভাই বুঝতে পারলাম না স্যার। ভাই টাইম তোমার কনস্ট্যান্ট, যত সময়ে অজয় ওখানে গেছে তত সময়ে রবিও গেছে। টাইম যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে ডিস্টেন্স আর স্পিড ইকুয়াল ইকুয়াল হবে না? টাইম তো ফ্রিজ হয়ে গেল, ও তো কোনো অ্যাকশনই করছে না। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে এবারে দেখো, যেটা ডিস্টেন্সের রেশিও 3 × 24 = 72, 24 × 2 = 48, সেটাই না তোমার স্পিডের রেশিও হবে 3:, আহা কি করলাম, 3 × 24 = 72, 24 × 2 = 48, এটা 4 নয়, এটাই স্পিডের রেশিও 3:2। স্যার কি বলতে চাইছেন পরিষ্কার করে বলেন? পরিষ্কার করেই বলছি বাবা, এবার খেয়াল করে দেখো ভাই, অজয়ের স্পিড 3 ইউনিট, রবির স্পিড 2 ইউনিট, কার স্পিড বেশি? অজয়ের বেশি। কার কম? রবির কম। কত ইউনিট কম? 1 ইউনিট কম। এই 1 ইউনিটের ভ্যালুই তো তোমার দেওয়া আছে 4 কিলোমিটার/আওয়ার। জানতে কি চাইছে? বলেছে রবির গতিবেগ কত? রবির গতিবেগ 2 ইউনিট, 2 × 4 মানে 8 কিলোমিটার/আওয়ার। हो गया केल्ला फतेह। বোঝা গেছে? এই যে হচ্ছে তোমার অপশন ডি, সি, সরি অপশন সি, 8 কিলোমিটার/আওয়ার হচ্ছে আনসার। বোঝা গেছে? নেক্সট দেখো, যথাসাধ্য বোঝানোর চেষ্টা করেছি, তারপরে যদি না বুঝতে পারো রিওয়াইন্ড করে পজ করে দেখবে ভালো মতন ভাবে। ঠিক আছে, দেখো 155 বলেছে এ এবং বি এর মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2 এবং 5:3। তারা যদি প্রত্যেক মাসে 1000 টাকা করে সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত? ফালতু অঙ্ক, একদম সোজা অঙ্ক। ঠিক আছে, যখনই তুমি দেখবে যে প্রত্যেক মাসে প্রত্যেকের সমান সমান সেভিংস, অঙ্কে কোনো দমই নাই, কিচ্ছু নাই। ওপরে রেশিও হয়তো ব্যালেন্স করা থাকবে না, ব্যালেন্স এমনি হয়ে যাবে। আমরা কি জানি? ইনকাম থেকেই এক্সপেন্ডিচারও আসে, সেভিংসও আসে, তোমরা অলরেডি এটা জানো, আগে আলোচনা হয়েছে। এ আর বি এর ইনকামের যেটা রেশিও দেওয়া আছে সেটা কত দেওয়া আছে? 3:2 রেশিও দেওয়া আছে।
বোঝা গেছে। এক্সপেন্ডিচারের রেশিও কি দেওয়া আছে? এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া আছে 5:3। দুজনেই ভাই সেভ কত করে করে? সেভ দুজনেই করে 1000 টাকা করে, এও 1000 টাকা করে, বিও 1000 টাকা করে। বোঝা গেছে। এইবারে সেভিংস সমান, সুতরাং আমি এখানে ডাইরেক্ট মাইনাস করে ওটার ভ্যালু যত ইউনিট হবে সেটা আমি লিখে দিতে পারবো। কিন্তু ব্যালেন্স আছে কিনা দেখো, 3 থেকে 5 2 ইউনিট বেড়েছে, 2 থেকে 3 1 ইউনিট বেড়েছে, ব্যালেন্স তো নাই ভাই। তাহলে ব্যালেন্স করতে হবে। কি ব্যালেন্স করার নিয়ম? ওপরের ডিফারেন্স নিয়ে নিচে গুণ, নিচের ডিফারেন্স নিয়ে উপরে গুণ। ওপরের ডিফারেন্স 3 আর 2 এর মধ্যে কত আছে? 1 আছে, নিচে গুণ করাও যা, না গুণ করাও তাই। তাহলে কি নিচের ডিফারেন্স নিয়ে উপরে গুণ। 5 আর 3 এর ডিফারেন্স কত? 2। 2 দিয়ে যদি উপরে গুণ করি তাহলে কত হবে? 3 দুগুণে 6, 2 দুগুণে 4। একবারে করে দিচ্ছি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। 6 থেকে 5 1 ইউনিট, তাহলে সেভিংস কত? 1 ইউনিট। 4 থেকে 3 ডিফারেন্স কত? 1 ইউনিট। সেভিংস কত? 1 ইউনিট। আর এই যে 1 ইউনিট যেটা আছে, সেই 1 ইউনিটের ভ্যালু এখানে তোমাকে দিয়ে রেখেছে 1000 টাকা। বোঝা গেছে। 1 ইউনিটের ভ্যালু 1000 টাকা। জানতে কি চাইছে? কত নম্বর এটা? 155। বি এর মাসিক আয় কত? তাহলে বি এর মাসিক আয় 4 ইউনিট, 4 ইন্টু 1000 মানে 4000 টাকা। ভাই এই তো গল্প। অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝতে পারছো? নেক্সট দেখো 156 বলেছে একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় 80, সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত? একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক ভাই। এর আগে অ্যাভারেজের যখন চ্যাপ্টার ওয়াইজ আমরা করছিলাম, চ্যাপ্টার ওয়াইজের মধ্যে আলোচনা হয়েছে এরকম প্রচুর অঙ্ক, একদম সোজা অঙ্ক। বাড়িতে ছিল তোমার কতজন? সহজে যদি দেখি আমি, বাড়িতে ছিল তোমার 10 জন। প্রত্যেকে কত করে খায়? প্রত্যেকে তো স্যার 80 টাকা করে খায়। অ্যাভারেজের গল্প এটাই। কে কত টাকা দিচ্ছে দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। কি ম্যাটার করে? ম্যাটার এটাই করে খাবে সবাই সমান। কে কত টাকা ডোনেট করলো দ্যাট ডাজন্ট ম্যাটার। খাবে সবাই সমান, খাচ্ছে কত করে? 80 টাকা করে। এখান থেকে ভাই দুজন বেরিয়ে চলে গেল, দুজন বেরিয়ে গেল। দুজন বেরিয়ে যাওয়ার জন্য এখন ফ্যামিলিতে কতজন হয়েছে? স্যার এখন ফ্যামিলিতে হয়েছে 8 জন। এরা অ্যাভারেজ কত করে খাচ্ছে? 81 টাকা করে। ভাই অদ্ভুত ব্যাপার। দুজন বেরিয়ে গেল, 1 টাকা করে সবার খাওয়া বেড়ে গেল। 1 টাকা করে খাওয়া কেন বাড়লো? 1 টাকা করে কতজনের বেড়েছে? আগে সবার আগে দেখো 80 থেকে 81 অ্যাভারেজ কত হয়েছে? 1 ইউনিট করে বেড়েছে। 1 ইউনিট করে যদি বাড়ে কতজনের বেড়েছে? 8 জনের স্যার বেড়েছে। তাহলে লাভ কত হলো? 8 ইন্টু 1 মানে 8 টাকার লাভ হলো। এতটা লাভ হয়েছে। তার মানে কি গল্প? মাথায় জোর দাও, ভালো মতন করে ভাবো। আগে হয়েছে দুজন বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে এবং সবার লাভ হচ্ছে 1 টাকা করে, সবার লাভ হয়েছে, টোটালে লাভ হয়েছে কত? 8 টাকা। বাড়িতে 8 জন আছে তাই। এবারে খেয়াল করে দেখো ভাই, এদের দুজনের কত কত করে তুলে নিয়ে যাওয়ার কথা ছিল? স্যার 80 আর 80 160। 160 যদি এরা তুলে নিয়ে যেত, অ্যাভারেজ তোমার 80 টাকা করে ছিল, 80 টাকা করে খেত, 80 80 160 যদি তুলে নিয়ে যেত, অ্যাভারেজে কোনো চেঞ্জেস হতো না? স্যার চেঞ্জেস হতো না। লাভ হয়েছে না লস হয়েছে? স্যার লাভ হয়েছে। লাভ কখন হয়? বেরিয়ে যাচ্ছে লোক, যেটা নিয়ে যাওয়ার কথা সেটা যদি নিয়ে যায় তাহলে তো লাভ লস কিছুই হবে না। যদি বেশি নিয়ে যায় তাহলে লস হবে, যদি কম নিয়ে যায় তবেই লাভ হবে। ভাই কত টাকা লাভ হচ্ছে? 8 টাকা লাভ হচ্ছে। তার মানে কি 80 80 160 নিয়ে যাওয়ার কথা ছিল, 8 টাকা কম নিয়ে গেছে, তাই এদের লাভ হচ্ছে 8 টাকার। লজিক্যালি বোঝার চেষ্টা করো, তুমি গুণ করেও করতে পারতে, 10 ইন্টু 80, 8 ইন্টু 81 মাইনাস করে বার করে দিতে পারতে। যদি ডেটা কমপ্লিকেটেড হতো তাহলে লজিক প্রচন্ড কাজে আসে। দুজন বেরিয়েছে, দুজন বেরিয়ে 80 80 160 নিয়ে যাওয়ার কথা। 160 নিয়ে গেলে তো অ্যাভারেজে কোনো চেঞ্জেসই হতো না, এখানে অ্যাভারেজ 80 থাকতো। অ্যাভারেজ 1 টাকা করে সবার প্রফিট হচ্ছে, লাভ হচ্ছে কতজনের? 8 জনের। 8 জনের টোটাল প্রফিট কত হয়েছে? 8 টাকা লাভ হয়েছে। তাহলে 160 নিয়ে গেলে তো কোনো লাভ লস কিছু হতো না। 8 টাকা প্রফিট হয়েছে মানে কি? 8 টাকা কম নিয়ে গেছে, তার মানে 160 থেকে 8 টাকা কম নিয়ে গেছে, মানে নিয়ে গেছে কত? স্যার 152 টাকা। বুঝতে পারছো? সর্বোচ্চ আর সর্বনিম্ন যে পার্সন আছে তারা দুজন মিলে নিয়ে যাচ্ছে কত? 152 টাকা। এর মধ্যে সর্বোচ্চ যদি ভাই 92 হয় তাহলে সর্বনিম্ন টাকা কত? 60, কারণ দুজন মিলে তো 152 হতে হবে। এই যে 60, দ্যাট ইজ অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? সহজ অঙ্ক। নেক্সট নেক্সট দেখো, কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে
19:7 অনুপাতে ভাগ করা হলো। কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পরে তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। মোট অর্থ কত? একদম মহা ফালতু অঙ্ক, মহা সোজা অঙ্ক, ঠিক আছে? ফালতু মানে সোজা, এরকম নয় পরীক্ষায় আসেনি, এটা পরীক্ষায় আসা অঙ্ক, ঠিক আছে? খেয়াল করে দেখো, পি কিউ আর এর মধ্যে কিছু একটা টাকা ভাগ করা হয়েছে, এই রেশিওতে ভাগ করা হয়েছে। কিউ আর এর কাছ থেকে টাকা নিয়েছে, দেখো এই জায়গাটাতে পি আছে, কিউ আছে আর আর আছে। কোন রেশিওতে টাকা ভাগ হয়েছে? 6:19:7 এই অনুপাতে। কিউ টাকা নিয়েছে আর এর কাছ থেকে, 200 টাকা নিয়েছে, তার জন্য রেশিও কত হয়েছে? 3:10:3। ভাই এই ঝামেলার মধ্যে কিউ আর এর চক্করে তো পি নাই। আগের মতন কনসেপশন, জাস্ট ক্যাপবলি করে এলাম এই অঙ্কটা, এরকম অঙ্ক, ঠিক আছে? কিউ আর এর ঝামেলার মধ্যে তো পি নাই, পি এর তো কোনো লাভ লস কিছুই হয়নি, সুতরাং পি কে কনস্ট্যান্ট বানাতে হবে। পি কনস্ট্যান্ট থাকার কথা, পি কনস্ট্যান্ট বানাতে গেলে আমরা এখানে কি করব? 2 দিয়ে গুণ করব। যেই এখানে 2 দিয়ে গুণ করব তাহলে কত আসবে রেশিও? 6:20:6। বুঝতে পারছো? করে দিলাম 6:20:6। এবার দেখো দারুণ জিনিস, ভাই আর এর কাছ থেকে পি নিয়েছে টাকা, আর 7 ইউনিট থেকে কমে 6 ইউনিট, কত ইউনিট কমেছে? 1 ইউনিট। কিউ টাকা নিয়েছে, কিউ 19 থেকে বেড়ে 20, কতটা বেড়েছে? 1 ইউনিট। আর এই 1 ইউনিটের ভ্যালুই বলে দেওয়া আছে 200 টাকা, কারণ 200 টাকার লেনদেন হয়েছে, ঠিক আছে? জানতে কি চাইছে? মোট অর্থ কত? তো মোট অর্থ তো 19 আর 6 25, 25 আর 7 32, 32 ইউনিট মানে 6400, 6400 টাকা। দ্যাট ইজ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট 158 দেখো, বলেছে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? তোমাদের একটা সূত্র, একটাই সূত্র করেছিলাম আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে, মনে আছে? T1D1M1E1/W1 = T2D2M2E2/W2। স্যার ঝড় বয়ে গেল ভাই, সোজা সূত্র মনে রাখতে বলেছিলাম এরকম ভাবে যে শুধুমাত্র ওয়ার্ক নিচে, বাদ বাকি সমস্ত কিছু উপরে। বাঁ দিকের ইকুয়েশনটা ওয়ার্ক ডানের জন্য, যেটা কাজ সম্পন্ন হয়েছে, যতটা কাজ হয়েছে সেটার জন্য। ডান দিকের ইকুয়েশনটা হচ্ছে রিমেনিং ওয়ার্কের জন্য। কি সূত্র মনে আছে? T1D1M1E1/W1 = T2D2। এখন তো কালি চেঞ্জ করতে হবে ভাই, M2E2/W2, মনে আছে? বাঁ দিকের এই যে ওয়ার্ক নিচে, বাঁ দিকেরটা এটা কিসের জন্য? ওয়ার্ক ডানের জন্য, কতটা কাজ হয়েছে তার জন্য, ঠিক আছে? আর ডান দিকেরটা রিমেনিং ওয়ার্কের জন্য। এই তো গল্প। এখন এখানে বসাবো, সূত্র অনুযায়ী সব বসাবো, তাহলেই গল্প হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? একবার দেখো এখানে কি বলেছে, 20 জন লোক, এই দেখো 20 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করছে? 6 ঘন্টা করে কাজ করছে, একটি কাজ 18 দিনে। কটা কাজ? এই যে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে বলেছে 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করবে? জানি না, x ঘন্টা করে। 12 দিনে কাজ সম্পন্ন করবো, এই একটাই কাজ। কাটাকুটি করবো, 6 দুগুণে 12, 2 10 দুগুণে 20, 3 5 15, 3 6 18, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এক্স এর ভ্যালু 12, মানে 12 ঘন্টা করে কাজ করতে হবে। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? লাস্ট দুটো পড়ে আছে, করলে শেষ। দেখো বলে যে বছরের শুরুতে এ 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পরে বি 5400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ে 2:1 এত অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়? এক্সপ্লেন বেশি করছি না, তোমরা জানো প্রফিট কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়। প্রফিট রেশিও ডিস্ট্রিবিউট হয় ইনভেস্টমেন্ট ইনটু টাইমের গুণফলের উপরে। এখানে প্রফিটের রেশিও দেওয়া আছে, ইনভেস্টমেন্টের টাইম রেশিও পেয়ে যাবো। এ আর বি এর গল্প চলছে, ঠিক আছে? এ আর বি এর গল্প চলছে। এ আর বি এর ইনভেস্টমেন্টের রেশিও কত? 4500 আর 5400, একবারে কাটাকুটি করে দিচ্ছি, 0 0 কাটা, 9 দিয়ে কাটলে 5 9 45, 6 9 54। স্যার কোথা থেকে আসলো? ওই যে 4500 5400 রেশিও একবারে, ঠিক আছে? প্রফিটের রেশিও আমাকে বার করতে হবে এখানে, সরি টাইমের রেশিও বার করতে হবে, ঠিক আছে? টাইম ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়ালস টু প্রফিট। প্রফিটের রেশিও দেওয়া আছে কত? 2:1। ভাই খেয়াল করে দেখো, এইখান থেকে প্রফিট ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। টাইম যদি আমাকে বার করতে হয় এখান থেকে, টাইম যদি আমি বার করতে চাই তাহলে কি হবে? প্রফিট ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট।
অঙ্ক শেষ, এতটুকুই এখানে আছে। প্রফিট ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ 2/5 রেশিও 1/6। একবারে যদি এখানে এলসিএম দিয়ে গুণ করার ব্যাপার অ্যাকচুয়ালি থাকে, দুটোই যেহেতু আছে একবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি। 6 দুগুণে 12, 5 একে 5, মানে এ আর বি এর টাইমের যেটা রেশিও আছে সেটা কত, 12:5। এবারে একটা জিনিস খেয়াল করে বলেছিলাম, মাথায় রাখবে, সেটা হচ্ছে এই যে টাইমটা যেটা আছে সেটা কি কোন টাইম, ইনভেস্টমেন্টের টাইম। এবং প্রফিটের কাউন্টেশন জেনারেলি কখন হয়, 1 বছরের মাথাতে, 1 বছর কমপ্লিট করে। এটা ইনভেস্টমেন্টের টাইম, ঠিক আছে। ইনভেস্টমেন্টের যেহেতু এটা টাইম, সুতরাং এই এ সম্পর্কে তো কিছু বলেনি, সুতরাং এ 12 মাস ধরে ইনভেস্টমেন্ট করেছে। বি সম্পর্কে বলেছে যে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়, তাহলে এই 12 ইউনিটের ভ্যালু কত, 12 মাস, ঠিক আছে। 1 ইউনিটের ভ্যালু 1 মাস, তাহলে বি কত, 5 একে 5 মানে 5 মান্থস। এবারে বি 5 মাস যদি টাকা খাটায় তাহলে বি কত মাস বাদে এসছে, 7 মাস বাদে এসছে। দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক 160 দেখো লাস্ট অঙ্ক বলেছে দুটি রাশির লসাগু তাদের গসাগুর 12 গুণ। গসাগু এবং লসাগুর সমষ্টি 403, যদি একটি সংখ্যা 93 হয় তবে অন্যটি কত। এখানে আর একটা জাস্ট একটা সূত্রের ব্যাপার, কি আমরা জানি, এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়ালস টু সংখ্যা দুটোর গুণফল হয় n1 ইন্টু n2। এই সূত্রটাই আমাদের এইখানটাতে কাজে লাগবে। দুটি রাশির লসাগু তাদের গসাগুর 12 গুণ, লসাগুটা এলসিএমটা কি বলেছে, গসাগুর 12 গুণ, তাহলে গসাগু যদি x হয় তাহলে লসাগু 12x হবে কিনা, 12x হবে, বোঝা গেছে। লসাগু যদি x হয় তাহলে গসাগু কত, 12x হবে। এইবারে এদের সমষ্টি কত বলেছে, 12x প্লাস x, এটার ভ্যালু কত বলে দিয়েছে, 403। তাহলে 13x এর ভ্যালু যদি 403 হয়, এবারে x এর ভ্যালু কত, 3 13 39 31 31। বলেছে যদি একটি সংখ্যা 93 হয় তবে অন্যটি কত। x যদি 31 হয়, আমরা এলসিএম আর এইচসিএফ x আর এলসিএম কত, 12x এটা ধরেছিলাম। তাহলে এইচসিএফ কত দাঁড়াচ্ছে, এইচসিএফ দাঁড়াচ্ছে 31, এলসিএম কত দাঁড়াচ্ছে, 12 ইন্টু 31। সূত্র কি, এই যে এটা, এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়ালস টু n1 ইন্টু n2। অঙ্ক তো হয়েই গেল, এলসিএম কত, 12 ইন্টু 31, এইচসিএফ কত 31, n1 কত, n1 আর n2 এর মধ্যে কোনো একটা 93 ইন্টু আমার এখান থেকে বেরিয়ে যাবে 31, 3 31 93, 3 4 12, 4 1 4, 3 4 12, 124, n2 এর ভ্যালু কত, 124। বোঝা গেছে, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ছিল 160 খানা আমাদের অঙ্ক, একদম সহজ, একদম চেষ্টা করেছি আমি প্রত্যেকটা এক্সপ্লেন করে করে সলিউশন করে দেওয়ার, যদিও এখন এক্সপ্লেন করার কথা নয়, ঠিক আছে। 8 নম্বর সিরিজে আমরা চলে এসেছি, 8 নম্বর ক্লাসে, সুতরাং প্র্যাকটিস সিরিজ চলছে, বেশি এক্সপ্লেন করার কথা নয়, তবু আমি চেষ্টা করেছি যথাসাধ্য এক্সপ্লেন করার। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।